দর্শক, এই মুহূর্তে র্যাবের কারণ বাজারে র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিনা আমাদেরকে জানতে হয় ভালোভাবে আর কি। হ্যাঁ, তাদের অনেকেরই নাম ঠিকানা আমরা পেয়েছি, অভিযান চলমান। আমরা এইগুলো তো আমরা বলবো না, আমরা এজাহারও একটু উজ্জ্বল রাখবো, তার কারণ এগুলো জানাজানি হয়ে যায়। আমরা এই মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নিজেরা তদন্ত করব এবং তদন্তকালীন সময় এই পুরো চক্রটিকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করব, যাতে করে এই ধরনের গাড়ি চুরির ঘটনা না ঘটে আসে। আপনি বললেন যে সিম তারা 5 দিনের বেশি ব্যবহার করে না, তো বিকাশে তারা যে টাকাটা নিত, বিকাশে কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নিজের ফেস লাগে এবং আপনার ভোটার আইডি কার্ড লাগে, সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো তারা কিভাবে, মানে কাদের অ্যাকাউন্ট ইউজ করে বিকাশ থেকে টাকা নেয়? এটা আমি বারবার বলছি যে এখানে এক শ্রেণীর যারা এই সিম বেচা কিনা করে, এই চক্রটিও এর সঙ্গে জড়িত রয়েছে এবং বিকাশের মাধ্যমে এরা এই যে ফোনটি ব্যবহার করছে, তাৎক্ষণিকভাবে এই টাকা যখন আদায় হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টটাও বন্ধ করে দেয় এবং ফোনটিও ধ্বংস করে ফেলে। কাজেই একবার ট্রানজ্যাকশন হওয়ার পরে তখন ওই অ্যাকাউন্ট বন্ধ, ওখানে আর হবে ট্রানজ্যাকশন হবে না। তাদের কাছে মাস্টার কি ছিল এবং তারা দক্ষ, এইভাবে তারা এই বিভিন্ন চাবি দিয়ে গাড়ি স্টার্ট করার প্রক্রিয়াটা তার ভালোভাবে জানা আছে। এই সোহেল একজন খুব বড় দক্ষ ড্রাইভার এবং ইঞ্জিন সম্পর্কে তার ভালো নলেজ আছে, যার ফলে সে মুহূর্তের মধ্যে যে কোনো গাড়ি স্টার্ট করতে পারে, শুধু এই পিক আপ না, যে কোনো গাড়ি ট্রাক করতে পারে। তবে পিক আপটা কেন তারা করে, এই জন্য যে পিক আপ হয় কি, মালামাল নিয়ে যখন ফেরত আসে তখন দেখবেন যে হয় সিঙ্গেল একা আসতেছে, নাহলে বড় জোর একজন হেল্পার, তাও দেখবেন যে অল্প বয়স্ক একজন থাকে, তারা নানান কারণে খেতে যায় বা ওদিক ওদিক যায়, এটি তাদের জন্য সহজ। আর মাইক্রোবাসে তো অনেক সময় মানুষজন থাকে, মাইক্রোবাস চালকরা আজকাল যাত্রাপথেও যাত্রী নেয়, আসার পথেও যাত্রী নেওয়ার চেষ্টা করে। দর্শক, এতক্ষণ গাড়ি চুরির চক্রের বিষয়ে কথা বলছিলেন, র্যাবের সংবাদ সম্মেলন চলছিল, আমরা এতক্ষণ তারই অংশ বিশেষ দেখছিলাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সংবাদগুলোতে। আবার অনেকটা আগের রূপে ফিরেছে রাজধানী সহ সারা দেশ, কেবল গণপরিবহন চলাচল করছে অর্ধেক। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় ঢাকার পথে বাস ছিল কম ছিল যাত্রীও। তবে বরাবরের মতোই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 19 দিন টানা কঠোর লকডাউন শেষে আর্থসামাজিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে প্রায় সবকিছু। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে ঢাকা একেবারে চিরচেনা রূপে ফেরেনি। সিগন্যাল কেন্দ্রিক যানজট ছিল, কিন্তু তীব্র যানজট খুব একটা দেখা যায়নি। সড়ক ছিল ব্যক্তিগত গাড়ির দখলে। পূর্ণ আসনে অর্ধেক গণপরিবহন চলার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু রাজধানীতে অর্ধেক গণপরিবহনেরও দেখা মেলেনি। ছিল না যাত্রী চাপও, ফলে অনেক আসন ফাঁকা রেখেই স্টপেজ ছেড়ে যেতে হয়েছে বেশিরভাগ বাসকে। আগে তো মনে করেন যে 50-60 জন যাত্রী হইতো, এখন গাড়ির ভিতরে কয়জন যাত্রী আছে? 10 জন, আগে গেলে 15 জন, তেলের ট্রেই হইতো না। তো রাস্তায় খুবই যাত্রী কম, মনে হয় কি যে এক গাড়িতে 10 জন 15 জন এরকম। অফিস টাইমে কিছু যাত্রী আছে, এখন আর যাত্রী নেই। শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হওয়ায় আগের ভাড়াতেই চলছে গণপরিবহন। নতুন ভাড়া যে নির্ধারণ হয়েছিল, এই ভাড়া তো চাচ্ছে না, আগের ভাড়াই চাচ্ছে। আমি প্রেস ক্লাব থেকে উঠছি, জসিমউদ্দিনে যাচ্ছি, 40 টাকা ভাড়া নিচ্ছে। স্বাভাবিক ওইটাই, যেটা নিত সেটাই নিচ্ছে, বেশি নিচ্ছে না। সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের কাছেও স্বাভাবিক সময়ে এই ঢাকা খুব একটা পরিচিত নয়। লকডাউন ব্যতীত স্বাভাবিক যে সময়গুলো ছিল সেই তুলনায় গাড়ির সংখ্যা 50% কম মনে হচ্ছে, 30-35 এরকম মনে হচ্ছে। তবে সবাই বলছেন আগামী রোববার থেকে চিরচেনা রূপে ফিরবে ঢাকা। তখন স্বাস্থ্যবিধি নিশ্চিত করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খান আলামিন, RTV, ঢাকা। লকডাউন শেষে আজ সকাল থেকে সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এতে রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শহরের ভেতরে গণপরিবহন বাড়ার পাশাপাশি ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়কে যানবাহন চলাচল করছে। সকাল থেকে বাস স্ট্যান্ড ও কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আন্তজেলা রুটে আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। বেশিরভাগের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। এদিকে দৌলতদিয়া, পাটুরিয়া, শিমুলিয়া বাংলা বাজার রুটেও যাত্রী সমাগম চোখে পড়ার মতো। অনেকের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগ যাত্রী স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন। দর্শক, সড়কের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং যাত্রীরা স্বাস্থ্যবিধি কতটা মানছেন, কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন বিস্তারিত। কোথাও কিন্তু একেবারে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, যে যেভাবে পারে সেভাবে গাড়ি চলতেছে। গাড়ির কর্তৃপক্ষ কিংবা প্যাসেঞ্জার যারা আছে কেউ কিন্তু আসলে এই ধরনের স্বাস্থ্যবিধি মানতেছে না। আমি বেশ কয়েকজন কথা বলেছিলাম যারা বাস স্টাফ আছে ওদের সাথে, ওরা বলেছে স্বাস্থ্যবিধি মানার কোনো দরকার নাই। যারা যাত্রী নিচ্ছেন যাত্রীরা কিন্তু মাস্ক পরতেছেন না এবং কর্তৃপক্ষ কিন্তু আসলে কিছু বলতেছেন না। ওরা বলতেছে মানে যেহেতু 17-19 দিন পরে কিন্তু আসলে যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, এই মুহূর্তে তাদের ভাড়ার প্রয়োজন, সেই জন্য ওনারা কিন্তু যে যেভাবে পারে কিন্তু সেভাবে কিন্তু আসলে গাড়িতে চলতেছেন যাত্রীদেরকে। কোনোভাবে কিন্তু আসলে এই যাত্রীর যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল সেই স্বাস্থ্যবিধি মানতেছে না। সেই ক্ষেত্রে আমরা যদি আসলে একটু আপনাদেরকে একটু ভিতরে একটি গাড়ির একটা ভিতরে যদি একটু দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধির কথা ছিল আপনারা দেখেন আসলে এখানে যে মাস্ক করার কথা ছিল আসলে কিন্তু মাস্ক নাই অনেকের মুখে। এরপরে অনেক যাত্রী কিন্তু আসলে মাস্কবিহীন অবস্থায় দাঁড়িয়ে বসেছেন, অনেকের মাস্ক নেই। যে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচলের কথা ছিল সেই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মানা হচ্ছে না। মৌসুমী, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। যশোর বেনাপোল মহাসড়কে ঝিকরগাছায় ইজি বাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় ঝিকরগাছা থেকে গদখালি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সংঘর্ষে মোটর সাইকেল চালক মোহাম্মদ জীবন ঘটনাস্থলে নিহত হয়। পরে মোটর সাইকেলের ওপর 2 আরোহী মোহাম্মদ নয়ন ও তৌহিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা যান। এদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গায় ট্রাক চাপায় দীপঙ্কর দ্বীপ নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সকালে মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। কিছুতেই কমছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা উপসর্গ নিয়ে 107 জন মারা গেছে। সিলেট বিভাগে 22 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে 13 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় মারা গেছেন 11 জন। একই সময়ে 309 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন মারা গেছেন। নতুন করে 391 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 30.48%। 12 জন মারা গেছে চট্টগ্রামে। নতুন করে 772 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে 10 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন। এছাড়া রংপুরে 6 জন, যশোরে 5 জন, কুষ্টিয়ায় 3 জন, ঝিনাইদহে 3 জন ও চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, সিলেট বিভাগে আজ 22 জনের মৃত্যু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেক্ষেত্রে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কেমন দেখতে পাচ্ছেন?
মৌসুমী, সময় যত যাচ্ছে সিলেটে কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং ভয়াবহ রূপ ধারণ করেছে সিলেটে বললেই চলে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সিলেট বিভাগে 22 জনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে সিলেটের একমাত্র যেটি করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেখানে কিন্তু একটিও সিট খালি নেই এবং আইসিইউ বেড খালি নেই। রোগীদের মধ্যে কিন্তু অক্সিজেন সংকটও দেখা দিয়েছে। পাশাপাশি যে সকল হাসপাতালে প্রাইভেটলি চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু খালি নেই। সুতরাং যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদের কিন্তু ভোগান্তিটা বেড়েই চলছে। আজকে কিন্তু যেটা আপনারা জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় সিলেটে 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের 11 জন, মৌলভীবাজারের 1 জন, হবিগঞ্জের 2 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 8 জন সহ সর্বমোট 22 জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সমগ্র বিভাগে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা হচ্ছে 844 জন। এছাড়া আমরা দেখেছি যে সিলেটের যে সকল হাসপাতালগুলোতে অক্সিজেন কম রয়েছে সেখানে কিন্তু গিয়ে অর্থাৎ একটা করোনা আক্রান্ত রোগীর যে মাত্রার অক্সিজেন নেওয়া প্রয়োজন সেই মাত্রার কিন্তু অক্সিজেন দিতে পারছে না, ফলে রোগীরা কিন্তু আরও বিপদের মধ্যে পড়ছেন। তো সব মিলিয়ে সিলেটে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং এই মুহূর্তে সমগ্র সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা হচ্ছে 47,041 জন, যার মধ্যে সিলেট জেলায় হচ্ছে 25,211 জন, সুনামগঞ্জে 5,475 জন, হবিগঞ্জ জেলায় 5,684 জন। সব মিলিয়ে কিন্তু সিলেটের করোনার অবস্থা খুবই ভয়াবহ বলাই যেতে পারে। মৌসুমী। সুজাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সারা দেশের মতো রাজধানীতেও চলছে পঞ্চম দিনের মতো গণটিকা কার্যক্রম। রাজধানীর বিভিন্ন সেন্টারে দেখা যায় টিকা গ্রহীতাদের ভিড়। ভোররাত থেকে অপেক্ষা করে অবশেষে টিকা পেয়ে সন্তুষ্টি জানান অনেকে। কিছু কিছু অভিযোগ থাকলেও স্বেচ্ছাসেবীরা জানান সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে টিকা নিতে আসাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল উদাসীনতা। দেশে টিকার কোনো অভাব হবে না, পর্যায়ক্রমে সবার জন্যই টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, দেশের করোনা নিয়ন্ত্রণে আছে বলেই উন্নয়নের চাকা চলমান রয়েছে। ফেনীতে স্বর্ণের বার ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে 4 দিন এবং বাকি 5 কর্মকর্তাকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে তোলার পর এই রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে 3টায় ফেনী মডেল থানা থেকে তাদের আদালতে হাজির করা হয়। গেল রাতে ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানাকে 15টি সোনার বার সহ গ্রেফতার করা হয়। গত 8 আগস্ট পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী চট্টগ্রাম থেকে স্বর্ণের বার নিয়ে ঢাকায় আসার পথে ফেনীর ফতেহপুর ওসি সাইফুল ইসলাম সহ অভিযুক্তরা তার গতিরোধ করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়। চট্টগ্রামে আলাদা 2টি অভিযানে স্কুল শিক্ষক জয়নাল আবেদিনকে ইয়াবা সহ এবং নুরুল আফসারকে 430 গ্রাম মেটাফিটামিন সহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তাদের দুজনকে আটক করা হয়। শিক্ষকতার পেশা ছেড়ে ইয়াবা ব্যবসায় আসা জয়নাল আবেদিন ইয়াবার অন্যতম যোগানদাতা। অপরদিকে চট্টগ্রামের লালদিঘি এলাকায় 43 লাখ টাকা মূল্যের মেটাফিটামিন আফসারকে গ্রেফতার করা হয়েছে। মাদকাসক্ত সম্প্রতি আইচ নামের পরিচিত এই ভয়ানক মাদকের দিকে দ্রুত ঝুঁকছে বলেও জানান পুলিশ। ফেসবুক আইডি থেকে সাতক্ষীরার 2টি এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মনিরুল ইসলাম ও তার ছেলে নুরুল ইসলাম। মনিরুল ইসলাম বালিয়াডাঙ্গা উপজেলার মসজিদের ইমাম। গত 9 আগস্ট 2টি ফেসবুক আইডি থেকে
সাতক্ষীরা 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এবং সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবির মাথার মূল্য 1 কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা ও ছেলেকে গ্রেফতার করা হয়। বহুদিন ধরে বেশ জনপ্রিয় ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট, কিন্তু লকডাউনের প্রভাবে ক্রেতা পাইকার না আসায় বিপাকে চাষিরা, ফলে পানির দামে বিক্রি করতে হচ্ছে পেয়ারা। তাতে আর্থিকভাবে লোকসানে কৃষকরা। জেলা প্রশাসক জানান, লকডাউনে ব্র্যান্ডিং পণ্যটি পরিবহনে যেন সমস্যা না হয় তা নিশ্চিত করা হবে। ঝালকাঠির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। ঝালকাঠির পেয়ারা আমরা লেবু কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের বৃহত্তম ভীমরুলি ভাসমান হাট, যা থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট কিংবা কেরালার ব্যাকওয়াটার দ্বীপের মতো আকর্ষণীয়। সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি নদীর উপর গড়ে ওঠা এ হাট সারা বছরই থাকে ক্রেতা বিক্রেতায় মুখরিত। পেয়ারা আমরা লেবু ছাড়াও 12 মাস নিজেদের উৎপাদিত কৃষি পণ্য বেচাকিনা করেন এই অঞ্চলের কমপক্ষে 20টি গ্রামের কৃষকরা। পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বাজারটি থাকে সরগরম, কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে লকডাউনের প্রভাব পড়েছে এই হাটের উপর। পেয়ারাটা খুব সুস্বাদু, আর তাছাড়া ভীমরুলি থেকে পেয়ারাও সুস্বাদু, আমাদের ভোলায় খুব চাহিদা। যে টাকায় মাল কিনে নিয়ে যায় সেই চালান টাকাই আমাকে আসতেছে না লকডাউনের কারণ। আরতেও মালের দাম কম থাকে, এ জায়গায় কম থাকে। 400 টাকা মন ছিল এই দিনই, মানে আজকের দিনই। এবছর হয়েছে 200 টাকা মন। ক্রেতা বিক্রেতা ছাড়াও এ সময় হাট ও আশপাশের পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক আসলেও পরিস্থিতি এখন ভিন্ন। পর্যটক আসলে আশঙ্কাজনক কম, কারণ আসলে করোনা পরিস্থিতি যতই স্বাভাবিক করে দেখ, তারপরে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। সিজনে পর্যটক আসেও না, প্লাস আপনার পেয়ারাও কিনে না। ব্র্যান্ডিং এ পণ্যটি পরিবহনে যেন সমস্যা না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে বললেন জেলা প্রশাসক। থাকে সকল পণ্যের প্রতি স্পেশাল নজর থাকে, এটার হতে আরো আমাদের বেশি থাকে। তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হবে না, এটা আমরা নিশ্চিত করব। বরিশাল বিভাগের ঝালকাঠি সদর, বানারীপাড়া ও পিরোজপুর জেলার স্বরূপকাঠি জুড়ে রয়েছে প্রায় 300 বছরের পুরনো বিস্তৃত সুমিষ্ট দেশি পেয়ারার বাগান। শাহাবুদ্দিন শিহাব, RTV। মিনিটে 258 বার দড়ি লাফে জোড়া বিশ্ব রেকর্ড করেছেন ঠাকুরগাঁওয়ের অ্যাথলেট রাসেল ইসলাম। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠেছে তার। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে রাসেলের এই অর্জনে খুশি এলাকাবাসী। সবার দোয়া আর ভালোবাসায় আগামীতে আরও সামনে এগিয়ে যেতে প্রত্যয়ী রাসেল। ঠাকুরগাঁওয়ের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুলের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। এভাবেই দড়ি লাফে বিশ্ব রেকর্ড করেছেন ঠাকুরগাঁওয়ের তরুণ অ্যাথলেট রাসেল ইসলাম। 30 সেকেন্ডে 144 বার দড়ি লাফিয়ে এবং মিনিটে 258 বার এক পায়ে দড়ি লাফিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়ে পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ছেলে রাসেল প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে গিনেস বুকে জায়গা করে নেয়ার পেছনের কথা জানালেন তিনি। 2017 সাল থেকে তখন আমি স্কুল ইভেন্টে জয়েন করলাম, জেলাতে চ্যাম্পিয়ন হলাম, বিভাগে চ্যাম্পিয়ন, উপ অঞ্চলে চ্যাম্পিয়ন। আমি আর দেশে কোনো রেকর্ড করবো না, আমি যা করবো এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড। জেলা থেকে বিভাগ পর্যায়ে স্কিপিং রোপে চ্যাম্পিয়ন হয়েও জাতীয় পর্যায়ে একসময় থেমে যান রাসেল, কিন্তু দমে যাননি। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অপেক্ষায় ছিলেন বিশ্ব রেকর্ড করার। দামায় রাখলো আমাকে বাদ দেওয়া, সেখান থেকে আমার কান্না বেদনায় মানে বিভিন্ন রকম। আচ্ছা, তখন আমি একটা নিজে তখন আমি শপথ গ্রহণ করলাম, তখন আমি নিজে একটা গ্রহণ করলাম যে আমি আর দেশে কোনো রেকর্ড করবো না। 18 বছর বয়সী রাসেলের নাম গিনেস বুকে উঠেছে শুনে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটছেন তাকে দেখতে। এই পর্যায়ে দেখেছে আমাকে খুব ভালো লাগছে। আমরা তো আর্থিকভাবে সহযোগিতা করতে পারিনি, আমরা তো গরিব। আমরা আরো দোয়া করি সবাই মিলে ওর জন্য শুভকামনা রইল, ওর জন্য অনেক দূর আগাইতে পারে। দেশে বিদেশে রাসেলের সাফল্য অব্যাহত থাকার আশা জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস যেটা, এটা খুবই সম্মানজনক একটা অর্জন সারা বিশ্বের মধ্যে। ভবিষ্যতে
এরকম আরও ইভেন্টে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস নিয়ে আসবো। ভবিষ্যতে আন্তর্জাতিক বিভিন্ন গেমে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান তরুণ অ্যাথলেট রাসেল। দীপ্তচন্দ্র পাল, RTV। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।